পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আমার নাম উঠলেই ওনার রাগ উঠে যায়, আমাকে সুদখোর না বললে ওনার মন তৃপ্ত। তিনি কোনো কিছু অপরাধ করেননি, তাহলে ওই আন্তর্জাতিক পর্যায়ে বিবৃতি ভিক্ষা করে বেড়াতেন না। যদি চাইতাম, তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুফে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? 2007 সালের 16 জুলাই চাঁদাবাজির এক মামলায় ধানমন্ডির বাসা সুদা সদন থেকে গ্রেপ্তার করা হয় শেখ হাসিনাকে। ঠিক তখন বাংলাদেশে চলছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমল। এই আমলেই বেশ আলোচিত হয়ে উঠতে থাকেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ ঠিক 2006 সালেই তিনি নোবেল পুরস্কার পান। নোবেল পাওয়ার ঠিক 5 মাস পর ডক্টর ইউনূস ঘোষণা দেন একটি নতুন রাজনৈতিক দল খোলার। এমন পরিস্থিতিতে নাগরিক শক্তি নামে একটি দল গঠনের উদ্যোগ নিয়েছিলেন তিনি, কিন্তু পরবর্তীতে সেই প্রক্রিয়া থেকেও সরে আসেন অধ্যাপক ইউনূস। ফখরুদ্দিন আহমদ এবং সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদ, এই দুজনের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল। ঠিক সে সময় -2 ফর্মুলা ব্যবহার করে বিএনপি এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে সরিয়ে নতুন একটি সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করার পরিকল্পনা করা হচ্ছিল। সেনাবাহিনীর ডক্টর ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার দায়িত্ব নিতে বলেন, কিন্তু সে সময় রাজনীতিতে আসতে চাননি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সেই আমলে বিএনপি এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে সরাতে -2 ফর্মুলা ব্যবহার করে বেশ আলোচনায় ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পরিকল্পনার সাথে থাকার কোনো সত্যতা নেই। প্রায় 11 মাস বন্দী থাকার পর 2008 সালের 11 জুন জামিনে মুক্তি পান শেখ হাসিনা। 2008 সালের 29 ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে প্রধান দুটি দল আওয়ামী লীগের নেতৃত্বে ছিল শেখ হাসিনা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে ছিলেন খালেদা জিয়া। এরশাদের জাতীয় পার্টি সহ 14 দলীয় মহাজোট গঠন করে। অন্যদিকে বিএনপি জামায়াতে ইসলামী সহ 4 দলীয় জোট গঠন করে। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী 2008 সালের সাধারণ নির্বাচনে 86.29% ভোট পড়েছে। নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল 230টি আসন, অন্যদিকে বিএনপি পেয়েছিল মাত্র 30টি আসন। সেই 2008 সালের নির্বাচনের পর আওয়ামী লীগ একটানা 17 বছর ক্ষমতায় ছিল। সেই নির্বাচনে ক্ষমতায় আসার পর থেকে ডক্টর ইউনূসকে -2 ফর্মুলার মাস্টারমাইন্ড ভাবতেন শেখ হাসিনা। শেখ হাসিনা তার ক্ষমতা হারানোর সবচেয়ে বড় ভয় ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, তাই সবসময় ডক্টর মোহাম্মদ ইউনূসকে আড়াল করে রাখতে চেয়েছিলেন তিনি। নির্বাচনে জয়ের পর মামলা হামলার মাধ্যমে কোণঠাসা করে ফেলে রাখা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার তার প্রথম স্টেপ নেয়। এরপর শেখ হাসিনা সরকার বিশ্বব্যাংকের অর্থায়নের মাধ্যমে পদ্মা সেতু তৈরি করার পরিকল্পনা করে। প্রথমে বিশ্বব্যাংক অর্থায়ন করতে রাজি হয়, কিন্তু পরবর্তীতে বিশ্বব্যাংক তা থেকে সরে আসে। অর্থায়ন বন্ধের জন্য সে সময় শেখ হাসিনা সরাসরি আঙুল তুলেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর। সে সময় সরকারের সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক খারাপ থেকে আরও খারাপ হচ্ছিল। 2001 সালের 1 সেপ্টেম্বর ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে শ্রম ট্রাইব্যুনালে শ্রম আইন লঙ্ঘনের জন্য মামলা করা হয়। এরপর 2023 সালের 6 জুন মামলায় অভিযোগ গঠন করা হয়। একই বছরের 22 আগস্ট শুরু হয় সাক্ষ্য গ্রহণ, যা শেষ হয় 9 নভেম্বর। সর্বশেষ গত বছরের 24 ডিসেম্বর শুনানি শেষ হয়েছিল। সাজার পর থেকেই মামলাটিতে জামিনে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর গত 7 আগস্ট সেই মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের 6 মাসের সাজা বাতিল করা হয়। এমন অসংখ্য সব মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোণঠাসা করে রেখেছিল আওয়ামী লীগ সরকার। সরকারের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈরিতার কারণ তো জানা গেল, এবার বর্তমান প্রেক্ষাপটে আরও বেশ কিছু তথ্য জেনে আসা যাক। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত এক নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা, তা ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক সময়কার অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 20 শতাব্দীর শেষ ভাগে আধুনিক বিশ্বে ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তন করেন এবং গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে প্রমাণ করেন
ক্ষুদ্র ঋণ দিয়ে সমাজের দরিদ্র জনগোষ্ঠীকে দারিদ্র্যের ফাঁদ থেকে স্থায়ীভাবে উদ্ধার করা যায়। অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক সহ যৌথভাবে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। কতটা বিচক্ষণ এই মানুষটি, তার রাজনৈতিক জ্ঞানী বা কতটুকু? ইসরায়েলের সাথে তার সম্পর্কের একটি বিষয় নিয়েও বেশ আলোচনা হচ্ছে, তাহলে সেই আলোচনায় করা যাক। বাংলাদেশের ইতিহাসে গত 90 বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের শতকরা 83% লোকই জানে না ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কে। নোবেল পুরস্কার, আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড, পৃথিবীর ইতিহাসে এই 3টি পুরস্কার জিতেছেন এমন মানুষ আছে বা ছিলেন মাত্র 12 জন। ঠিক সেই 12 জনের একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং, মাদার তেরেসা এসব মানুষদের সাথে একই তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনুস। জানলে অবাক হবেন, জাপানের সিনিয়র হাই স্কুলের ইংরেজি টেক্সট বইতে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে একটা চ্যাপ্টার আছে। এই মানুষটির অর্জনের ঝুলি এতই বড়, শুধুমাত্র তার পুরস্কারগুলো নিয়ে কথা বললেই গোটা একটি ভিডিও হয়ে যায়। অত্যন্ত মেধাবী এই মানুষটির জন্ম বাংলাদেশের চট্টগ্রামে। চট্টগ্রাম কলেজ হয়ে পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে তিনি বিএ এবং এমএ সম্পন্ন করেন। 1965 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুলব্রাইট স্কলারশিপ লাভ করেন। 1971 সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1969 থেকে 1972 সাল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মার্ফ্রেসবোরোতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক জ্ঞান আসলে কতটুকু তা নিয়েও বেশ কয়েকবার বিভিন্ন বক্তব্য দিয়েছেন তিনি। 2007 সালের 31শে জানুয়ারি ভারত সফরে থাকাকালীন সময়ে তিনি জানিয়েছিলেন, যদি দেশের পরিস্থিতি বাধ্য করে তবে তিনি রাজনীতিতে যোগ দেবেন। তিনি আরও বলেছিলেন, রাজনীতিতে স্বাচ্ছন্দ্যবোধ করার মতো ব্যক্তি আসলে তিনি নন, কিন্তু পরিস্থিতি যদি বাধ্য করে তাহলে তিনি রাজনীতিতে যোগ দিতে দ্বিধা করবেন না। ইসরায়েলের সাথে তার সখ্যতা নিয়েও একটি বড় আলোচনা হচ্ছে। প্রফেসর মোহাম্মদ ইউনুস ইসরায়েলকে 100 কোটি টাকা অর্থ সহায়তা দিয়েছেন, এমন একটি আলোচনা হয়েছে গণমাধ্যমে। কিন্তু বেশ কয়েকটি ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান এবং ইউনুস সেন্টারের মাধ্যমে এই কথার সত্যতা নেই বলে উঠে আসে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ইতোমধ্যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে গেছেন। তার নেতৃত্বেই আগামী দিনগুলো সুন্দর করার স্বপ্ন দেখছে বাংলাদেশ। যে স্বাধীন বাংলাদেশ ছাত্ররা প্রতিষ্ঠা করতে চেয়েছিল, সেই স্বাধীন বাংলাদেশ আসলে কি প্রতিষ্ঠিত হবে? আসলে কি এখানে পরাধীনতা, দুর্নীতি, অর্থ পাচার ইত্যাদি কাজগুলো থেকে মুক্তি পাওয়া যাবে? কি মনে হয় আপনার?